শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় ফণী। উপকূলবর্তী 14টি জেলার উপর দিয়ে বয়ে যাবে ঝড়। এর প্রভাবে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলছে আবহাওয়া অফিস। বর্তমানে অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী মোংলা বন্দর থেকে 800 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তবে উপকূলে সুন্দরবন থাকায় ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকবে বলে ধারণা করা হচ্ছে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ফণী এগিয়ে আসছে উত্তর উত্তর পূর্ব দিকে। প্রথমে প্রায় 200 কিলোমিটার গতিবেগ নিয়ে ভারতের ওড়িশায় ও পরে পশ্চিমবঙ্গ উপকূল পেরিয়ে কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানবে ফণী। শক্তি হারালেও বাংলাদেশে আঘাতের সময় এর বাতাসের ঘূর্ণন গতিবেগ হবে প্রতি ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার। এর প্রভাবে দেশের 14টি জেলায় স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। 90 থেকে 100 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। মংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ 9টি জেলায় দেখাতে বলা হয়েছে বিপদ সংকেত। চট্টগ্রাম বন্দরে 6 এবং কক্সবাজার সমুদ্র বন্দরে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। ভারতীয় উপকূল অতিক্রম করে যদি বাংলাদেশে আসে তাহলে এর যে বর্তমান বাতাসের শক্তি তার চেয়ে হয়তো কম শক্তিতে বাংলাদেশে আসবে, কিন্তু বাংলাদেশে আসছে যে কোনোভাবেই হোক। ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের জন্য 7 নম্বর বিপদ সংকেত অব্যাহত রয়েছে বা দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আইলার মতোই গতি নিয়ে এগিয়ে আসছে ফণী। তবে ওড়িশা উপকূলে আঘাত না হানলে ফণীর ভয়াবহতা হবে আরও বেশি। ফসল কাটার মৌসুম যখন শুরু হবার কথা, তখন এমন ঝড়ের কারণে উপকূলবর্তী অঞ্চলের অবকাঠামো সহ ফসলের ক্ষতির আশঙ্কা রয়েই যাচ্ছে। সাধারণত কাঁচা ঘরবাড়ি, গাছপালা পড়ে যেতে পারে এবং ঘূর্ণিঝড় যখন আসবে তখন বিদ্যুৎ বিভ্রাট হতে পারে ওই সময়। তো এছাড়া আর জলোচ্ছ্বাস যদি হয় তাহলে জলোচ্ছ্বাসের কারণে ঘরবাড়ি ডুবে যেতে পারে, নিচু অঞ্চলের ঘরবাড়িগুলি ডুবে যেতে পারে। আর হলো যে প্রাণী সম্পদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু যেহেতু সমগ্র প্রশাসন প্রস্তুত রয়েছে, আমার ধারণা যে আমাদের ক্ষয়ক্ষতি অত্যন্ত সহনীয় পর্যায়ে থাকবে। ফণীর প্রভাবে শুক্রবার থেকেই শুরু হবে বৃষ্টিপাত। শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন বাংলাদেশের ওপর অবস্থান করবে ফণী। শনিবার বৃষ্টি ছড়িয়ে শক্তি হারানো ফণী নিম্নচাপে পরিণত হয়ে রাজধানীর উপর দিয়ে সরে যাবে উত্তরের দিকে। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা। ঘূর্ণিঝড় ফণীর সবশেষ খবর নিয়ে আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, ঘূর্ণিঝড় ফণীর গতি বিশ্লেষণ বা গতিবিধি বিশ্লেষণ করে এখন পর্যন্ত আসলে কি জানা যাচ্ছে? বাংলাদেশ থেকে এটি কত দূরে আছে এবং ঝড়টি বলা হচ্ছে যে কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশে ঢুকবে, সেই কতখানি আসলে দুর্বল হতে পারে? বাংলাদেশে ঢোকার পরে বাতাসের গতিবেগ কত ধারণা করা হচ্ছে? অনেকটাই ভারতের যে উড়িষ্যার এবং সেটিকে পশ্চিমবঙ্গ হয়ে ট্রাকোট এবং ভারতের যে আবহাওয়া জানিয়েছিল যে আগামীকাল বিকেল 5টা নাগাদ সেখানে পুরী, গোপালপুর সেখানে কিন্তু পরবর্তীতে আবার বলেছে যে সেটি আগামীকাল দুপুর 12টা থেকে সেটি আগামীকাল দুপুর 12টা থেকে 2টো নাগাদ সেখানে আঘাত করতে পারে এবং সেই ক্ষেত্রে যখন এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যায় আঘাত করবে মিল্টন আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কথা খুব পরিষ্কার শুনতে পাইনি। সুযোগ হলে বা সম্ভব হলে আরেকবার আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। দর্শক, এই মুহূর্তে সহকর্মী রকিবউদ্দিন পান্নু তিনি
খুলনার মংলা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। পান্নু, মূলত সুন্দরবন উপকূল দিয়েই ফণী বাংলাদেশে প্রবেশ করবে এরকমটি এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশে আসবে। এখন কিরকম প্রস্তুতি আছে এবং গতিবিধি বিশ্লেষণ করে খুলনার আবহাওয়া অফিস আসলে কি বলছে? খুলনার আবহাওয়া অফিস কিন্তু যেটি বলছে সেটি কিন্তু তারা যেটি ঢাকা থেকে পেয়ে থাকে সেটি তারা বলছে। বলা যায় যে কেন্দ্রীয়ভাবে যে আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হচ্ছে সেটি। মাহবুব, আপনাকে জানিয়ে রাখি, খুলনা সহ আশেপাশের জেলাগুলোতে, উপকূলীয় জেলাগুলোতে যে আবহাওয়া অফিস রয়েছে এটি কিন্তু মূলত একটি পর্যবেক্ষণ কেন্দ্র। এগুলো বৃষ্টি, কত মিলিমিটার বৃষ্টিপাত হলো, কত বেগে আবহাওয়া বইছে, এটি মূলত এবং দিনের তাপমাত্রা তারা রেকর্ড করে থাকে। কিন্তু আবহাওয়ার যে পূর্বাভাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন এবং এদের গতিপথ, এগুলো কিন্তু আমাদেরকে আসলে বাংলাদেশ মেট্রোপলিটন ডিপার্টমেন্ট, ঢাকার আবহাওয়া দপ্তর, সেখান থেকে আমাদেরকে পেতে হয়। আর আপনি যেটি বলছিলেন, সুন্দরবন, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, 3টি জেলার উপকূল জুড়ে 12টি উপজেলা নিয়ে কিন্তু সুন্দরবনের বিস্তৃতি। এবং ধরেই নিতে পারি, আমরা ধরে নিচ্ছি যেটি বাংলাদেশে আসছে এবং আসছে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল পার হয়েই, তবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এখান থেকে মূলত আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এর প্রস্তুতি হিসাবে কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। তিনি বলেছেন অন্তত 500 বনকর্মী যারা সুন্দরবনের দায়িত্বে রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে এবং দুর্গম যে বনাঞ্চলগুলো রয়েছে যেখানে ফরেস্ট অফিস রয়েছে সেখান থেকে, যেখানে ফরেস্ট অফিসের সাইক্লোন শেল্টার রয়েছে স্থানীয় ফরেস্ট অফিসগুলোতে, সেখানে তাদেরকে যেতে বলা হয়েছে। এবং তারা গেল 2 দিন আগেই সব ধরনের বনজীবীদের বনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং পাশ দেওয়া বন্ধ রেখেছেন। যারা এর আগে জঙ্গলে প্রবেশ করেছিল তাদেরকেও, সেই সব বনজীবীদেরকেও যেন তারা নিরাপদ আশ্রয় সাইক্লোন শেল্টারগুলোতে এসে অবস্থান নেন, সেজন্য তারা নির্দেশ দিয়েছেন। আগের ঘূর্ণিঝড়গুলোতে যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোর আসলে কি অবস্থা? আশঙ্কা করা হচ্ছে যে এই ঝড়ের সঙ্গে সঙ্গে প্রচন্ড বাতাসের সঙ্গে জলোচ্ছ্বাসও হতে পারে। হ্যাঁ, এবং এই পূর্বাভাসটি কিন্তু দেওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য যুক্ত করতে চাই, ঝড়টি যখন আঘাত আনবে এবং সেই সময় যদি উপকূলে জোয়ার থাকে তবে কিন্তু একটি মহাপ্লাবন বয়ে যাবে, যেমনটি ঘটেছিল আইলায়। বলা হচ্ছে 4 থেকে 5 ফুট জলোচ্ছ্বাস হবে এবং জোয়ারের সময় ধরে নিতে পারি এটা কিন্তু 10 থেকে 15 ফুট জোয়ারের যে তারতম্য সেটি হয়ে থাকে এবং বেড়ে যাবে। বর্তমানে যে বেড়িবাঁধগুলো রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের উপকূল জুড়ে, এর ভিতরে সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, খুলনার কয়রা, পাইকগাছা, দাকব এবং বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং মোংলা, শরণখোলা, রায়ন্দা, এইসব যে বেড়িবাঁধগুলো রয়েছে এর ভিতরে সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগি বেড়িবাঁধ। এবং রকিবউদ্দিন পান্নু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য খুলনা থেকে। ঘূর্ণিঝড় ফণীর সবশেষ অবস্থান এবং এর প্রভাব সম্পর্কে আরও তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে গেল 10 থেকে 15 বছরে যদি পরিসংখ্যান নেওয়া হয় তাহলে সবচেয়ে শক্তিশালী শক্তিমত্তার এই ঘূর্ণিঝড়টি ফণী, এবং এরই মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় ফণী কিন্তু দক্ষিণ যে বঙ্গোপসাগরের অংশটি ছিল সেখান থেকে সরে এসে এখন কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং সেই অবস্থানের ঠিক এই মুহূর্তে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। এটি ঠিক বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর, যেটা ওড়িশার রাজধানী, তার খুব কাছাকাছি আছে। যেটা আমরা প্রতিবেদনে দেখছিলাম যে এই বিশাখাপত্তনম থেকে মূলত এই ঘূর্ণিঝড়টি প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগ নিয়ে এটি আসলে পশ্চিমবঙ্গের দিকে ছুটে যাবে। যদি এই গতিমাত্রা নিয়ে এটি যদি এই উপকূল অঞ্চলে, উড়িষ্যা উপকূল অঞ্চলে যদি আঘাত হানে তাহলে আমরা দেখতে পাবো যে এটি যখন বাংলাদেশে প্রবেশ করবে, এবং সেটি সময় হিসেবে বলা হচ্ছে যে আগামীকাল, অর্থাৎ আগামীকালের চিত্রটি দেখলে এটি কিন্তু অনেকটাই বাংলাদেশের কাছাকাছি, এবং এই বাংলাদেশের কাছাকাছি অংশে আসা থেকে পুরোপুরি বাংলাদেশে আসা যে সময়কাল সেটি ঘন্টা 2-1 ব্যবধান, এবং সেই ঘন্টা 2-1 ব্যবধান আমরা দেখতে পাচ্ছি এটি অনেকটাই কিন্তু দক্ষিণ অঞ্চলের দিকে চলে যাবে। এবং ইতোমধ্যে আপনি জানেন সেই দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জায়গাগুলো কি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে 14টি জায়গা, এবং পরবর্তীতে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি একদম যেই অংশটুকু এখন পর্যন্ত ইঙ্গিত করা হয়েছে মূলত সেটি পুরোপুরি দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র রাজধানী এবং রাজধানীর আশপাশের যে এলাকা, সেই এলাকাগুলো কিন্তু অনেকটাই এই ঝড়ের প্রভাব থেকে কিছুটা হলেও মুক্ত থাকবে, কিন্তু বৃষ্টিপাতের একটি পরিমাণ থাকবে। যদি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির কথা আমরা একটু দেখে নিতে চাই প্রতিবেদন আকারে, আমরা দেখতে পাচ্ছি যে মূলত যে ছোট ছোট প্রতীকগুলো এখানে রয়েছে সেই প্রতীকগুলো অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী যে অংশটি সেই
ওই অংশটির মধ্যে কিন্তু কোনো রকমের ঝড়ের প্রভাব নেই। অর্থাৎ আমরা জানি যে বৃষ্টিপাত যেটি হয় সেটি সাধারণত ঝড়ের আগে কিংবা ঝড়ের পরে। সুতরাং যখন আসলে রাজধানী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির মধ্যে থাকবে তখন দেশে যে 14টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে, রাজশাহী, মেহেরপুর সহ পেছনের দিকে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সহ যে 14টি জায়গা চিহ্নিত করা হয়েছে, সেই 14টি জায়গার ক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিস্থিতি থাকবে, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। এবং আমরা নিচে এই দিনের তাপমাত্রাগুলোর মধ্যে যদি গড় তাপমাত্রা দেখি সেটা কিন্তু একেবারেই নিম্ন পর্যায়ে থাকবে, অর্থাৎ যেই তাপমাত্রার মধ্য দিয়ে গেল কয়েকটা সপ্তাহ ধরে দুর্বিষহ জীবনযাপন করছিলেন সাধারণ মানুষ, সেটি কিন্তু সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু তারপরেও যে ঝড়ের প্রভাব, সেই প্রভাবটা কিন্তু শনিবার পর্যন্ত বলবৎ থাকবে। যদি আমরা বজ্রের দিকে যদি দেখতে চাই, আমরা জানি যে সময়ের সাথে সাথে বজ্রপাতের পরিমাণ বাড়ছে এবং সেই বজ্রপাতে নিহতের সংখ্যাও বাড়ছে। কাজেই এই জায়গাটিতে যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে, আমরা পুরো হলুদ যে অংশটা, সেই অংশটা বজ্রপাত প্রবণ হিসেবে চিহ্নিত করছি এবং লাল যে অংশগুলো সেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছি। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা বজ্রপাতের আওতার মধ্যে থাকলে এটি কিন্তু ঝুঁকিমুক্ত অনেকটা, কিন্তু এর আশপাশে যেই এলাকাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে দেশের একেবারে দক্ষিণ অংশে যেই জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বজ্রপাতের ঝুঁকির মধ্যে রয়েছে। কাজে এই হচ্ছে এখনকার মুহূর্তের অবস্থা। তবে যদি আমরা চিন্তা করি যে ঘূর্ণিঝড়টি ঠিক এই মুহূর্তের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু বাংলাদেশ থেকে খানিকটা দূরে এবং একই সাথে এটি বিশাখাপত্তনমের মধ্যে অবস্থান করছে, যেটি সময়ের সাথে সাথে ভুবনেশ্বর, কলকাতা, পশ্চিমবঙ্গ এবং পরবর্তীতে ঢাকার পাশ দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাবে। এটা আপাতত ঝড়ের যেই গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি অনুসারে মূল্যায়ন। কিন্তু আপনি জানেন যে সময়ের সাথে সাথে ঝড় তো গতি প্রকৃতি বদলায়, আমরা নিশ্চয়ই নজর রাখবো এবং সেই গতি প্রকৃতির উপর নির্ভর করে ঝড়টির অবস্থান কোথায় হবে পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে জানিয়ে দিতে পারবো। মাহবুব, রাকিব হাসান, ধন্যবাদ খুবই তথ্যবহুল কিছু খবর ফণী সম্পর্কে দেবার জন্য। ফণীর আঘাত থেকে নিরাপদ থাকতে উপকূলীয় এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সতর্কতামূলক মাইকিং শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেককে কাছের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে থাকতে বলা হয়েছে নিরাপদে। এদিকে ফণী মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। সহকর্মীদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। পটুয়াখালীতে ফণী মোকাবেলায় উদ্যোগ শুরু হয় মির্জাগঞ্জ থেকে। এরই মধ্যে 34টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত। মাছ ধরার ট্রলার ও নৌকা নিয়ে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কুয়াকাটায় পর্যটকদের প্রতিও সতর্কতা দিয়েছে টুরিস্ট পুলিশ। এছাড়া সারা জেলায় প্রস্তুত 331টি আশ্রয় কেন্দ্র। আমাদের এখানে 155টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং সবগুলো আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। থমকে আছে সাতক্ষীরা সুন্দরবন উপকূল। আইলা ও সিডর বিধ্বস্ত উপকূলের বাঁধগুলো অরক্ষিত থাকায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। প্রস্তুত 137টি আশ্রয় কেন্দ্র। আমরা একটি সুসমন্বিত কর্মপন্থার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। বরগুনার গভীর সাগরে মাছ ধরা ট্রলারগুলো ফিরতে শুরু করেছে, তবে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কিছু ট্রলার। 2টা ট্রলার এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারি নাই, চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারি নাই। তবে তাদেরকে নিরাপদে আনার জন্য আমরা হয়তো নৌবাহিনী, কোস্টগার্ড আমরা তাদেরকে বলবো। নোয়াখালীতে 250টি আশ্রয় কেন্দ্র ও 6,500 স্বেচ্ছাসেবক প্রস্তুত। হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ ও কবিরহাটে লাল পতাকা তুলে প্রচার মাইক বের করা হয়েছে। 3 লক্ষ টাকা আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের নিজস্ব ফান্ড থেকে আমরা রেডি রেখেছি এবং বিভিন্ন যে খাদ্য আমরা অলরেডি বুকিং দিয়ে রেখেছি। এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় ফণী। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। 6 নম্বর বিপদ সংকেত দেওয়ার পর চট্টগ্রাম বন্দরে জেটি ও বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ। বন্দর জেটি এলাকা থেকে বড় জাহাজ সব বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের লোকাল অফিসে ইতিমধ্যে যে কন্ট্রোল রুম খুলেছি, এর মাধ্যমে সমন্বয় করে সার্বিক মঙ্গল যেটা হয়, মঙ্গলজনক কাজ আমরা করতে প্রস্তুত আছি। এদিকে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। সাভার ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রত্যেকে যার যার এলাকাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যে তাদের যোগাযোগ স্থাপন করা, সেটা স্থাপন করেছে। এছাড়া যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরিশাল ও ফেনীতে ফণী আঘাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শিল্পী মহলানবিশ, 71। ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
ঘূর্ণিঝড়ের গতি অনুযায়ী কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রগুলোতে আঘাত হানার সম্ভাবনা কম বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রী। জন্য মাত্র 4 নট, শুধু হুঁশিয়ারি সংকেত। রোহিঙ্গাদের জন্য আমরা কক্সবাজার উখিয়ার যে আমাদের সাইক্লোন শেল্টারগুলো আছে এবং সেখানে আরও নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ হয়েছে। আমরা গত জানুয়ারিতে আমরা দেখে আসছি প্রায় নির্মাণের শেষের দিকে অনেকগুলো, সেখানে তাদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে।